কেন আজকে এরকম হলো বুঝতে পারছি না, হঠাৎ করে এরকম তো নরমালি হয় না। ম্যাম মাঝে মাঝে করে জুম এরকম সমস্যা। ও আচ্ছা আচ্ছা, একটু দেখো তাহলে। দেখো তো এখন কি স্ক্রিন কি দেখতে পাচ্ছো? জি ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখলাম 71, 82, 83 এরকম। দেখো তো, তোমরাও দেখো তো এমনই কিনা পার্টিসিপেন্ট। কারণ তখন ওই যে শিবলি বললো যে ওখানে 290 নাকি হয়ে গিয়েছিল। তো আমি তো আসলে জি দেখলাম। ম্যাম, এটা জুমের সার্ভারের প্রবলেম। এরকম হলে মিটিংটা সাধারণত ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো এখন দেখো তো মোটামুটি তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? মানে কিছু পাচ্ছ আবার মানে এরকম তো না, তাই না? আর একটু দেখো তো, এখন যেমন আমি পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি যে 107 টোটাল আর কি, যে যেমন এখন 8, 9 এরকম ইনক্রিজ করছে। তো তোমাদেরও কি সেম কিনা, না এখন আবার কোনো মানে অ্যাবনর্মালিটিস আছে যে ওরকম 200 এরকম কিছু কি? আপনার স্ক্রিন শেয়ারও এসেছে। আচ্ছা ঠিক আছে না ম্যাম, তাহলে। এখন কোনো স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। ওকে ফাইন, দেখা গেলে তো ঠিক আছে। উম হ্যাঁ, 115 জন। তো তাহলে আমি ক্লাসটা স্টার্ট করি, তার আগে আমি একটু রেকর্ডিং অপশনটা অন করে নিই। আচ্ছা এখন দেখতে পাচ্ছো? দেখো তো স্ক্রিন শেয়ারটা আর কি, সেটাই বলতে চাচ্ছি। জি ম্যাডাম। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। তোমাদের আসলে গ্রোথ পয়েন্টটা যে আমি ডিসকাস করেছিলাম, ওই পোর্শনটুকু কি তোমরা শুনতে পেরেছিলে পুরোটা? রিস্কটা শুরু করিনি, মানে তার হ্যাঁ প্রথম বলো। থেকে অ্যাকচুয়ালি তেমন ভালো মতো শোনা যায়নি, সমস্যা হয়েছিল। তো আপনি একটু কষ্ট করে আবার রিক্যাপ করলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে আমি প্রথম থেকে শুরু করছি। ওই গ্রোথ যেটা অলরেডি যে পয়েন্টটা ডিসকাস করেছিলাম সেটা সহ। এরপরেও যদি কখনো তোমাদের কোনো সাউন্ড বা ধরো এরকম হয় যে আমি হয়তো মানে কোনো হঠাৎ করে কোনো সাউন্ড শুনতে পাচ্ছ না, তাহলে আমাকে একটু রেসপন্স করো। আর না হলে একটা চ্যাট বক্সে একটা টেক্সট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, তাহলে চলে আসি। আচ্ছা, গ্রোথে যাবার আগে গতকালকের ক্লাসে যেটা ডিসকাস করছিলাম তোমাদের সাথে, যে ক্যাপিটাল বাজেটিং টার্মসটা কি বা টার্মিনোলজিটা কি, এটা দিয়ে কি বোঝানো হয়। একটা অর্গানাইজেশনের যে শর্ট টার্ম ইনভেস্ট মানে অ্যাসেট গুলো থাকে বা শর্ট রানে যেই ইনভেস্টমেন্ট গুলো থাকে, প্রতিষ্ঠান যদি ওই শর্ট টার্মের অ্যাসেট গুলোকে কোনো লং টার্মের জন্য ইনভেস্ট করে, তাহলে এই ইনভেস্টমেন্টের সাথে কয়েকটা বিষয় আসলে রিলেটেড থাকে। সেটা কি কি? নাম্বার ওয়ান হচ্ছে, যখনই কোনো প্রতিষ্ঠান বা যেটা সেটা যদি কোনো ব্যক্তির ক্ষেত্রেও হয়, আমাদের কিন্তু একটা ইন্টেনশন থাকে যে আমরা যখন কোথাও ইনভেস্টমেন্ট করি তখন একটা রিটার্নের ব্যাপার থাকবে অবশ্যই। ফর এক্সাম্পল, আমি যদি কোথাও ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিটও করি, তো ওটার আমার ইন্টেনশনটা কি যে আমি মান্থলি বা আফটার 3 মান্থস বা আমি ইয়ারলি একটা বেনিফিট বা একটা ইন্টারেস্ট আমি পাবো। এবং ডেফিনেটলি ইট শুড বি ওভার এ সিরিজ অফ ইয়ার্স। এটা অবশ্যই, যেহেতু তুমি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছো, এটা বুঝেই নিতে হবে যে ইট শুড বি মোর দেন 1 ইয়ার, 1 বছরের বেশি সময়ের জন্য। তাহলে প্রতিষ্ঠান যখন তার কারেন্ট অ্যাসেট গুলোকে লং টার্মের জন্য বিনিয়োগ করে বা কোথাও ইনভেস্টমেন্ট করে, এটার সাথে আসলে আহ বেশ কয়েক বছরের, ভবিষ্যতে বেশ কয়েক বছরের একটা রিটার্ন বা একটা ইনকামের একটা ইন্টেনশন আসলে প্রতিষ্ঠানে থাকে। বেসিক্যালি সেজন্যই আসলে ইনভেস্টমেন্টটা করা। তো এই ব্যাপারটাই আসলে ক্যাপিটাল বাজেটিং দিয়ে এই ধরনের ডিসিশনকে বোঝানো হয়। শুধুমাত্র এই কনসেপ্টটা ছাড়াও কোনো প্রতিষ্ঠান যখন তাদের এক্সিস্টিং কোনো ফিক্সড অ্যাসেট, মানে একটা প্রতিষ্ঠানের হয়তো কোনো একটা অ্যাসেট আছে বা হোল্ড করছে, এরকম কোনো একটা অ্যাসেটের যদি প্রতিষ্ঠান কোনো ধরনের কোনো এক্সপানশন চায়, কোনো রিপ্লেসমেন্ট চায়, কোনো মডার্নাইজেশন চায়, তাহলে তাদের যে ধরনের
আসলে ব্যয়গুলো এটার সাথে রিলেটেড করতে হবে, এগুলোকেও তারা আসলে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন হিসেবে ইনক্লুড করতে পারে। শুধু তাই না, একটা প্রতিষ্ঠানের কোনো ধরনের সেলস ডিস্ট্রিবিউশন পলিসি, সেটা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, কোনো ক্যাম্পেইন হতে পারে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য প্রতিষ্ঠানের যে ধরনের অ্যামাউন্ট গুলো নর্মালি তারা খরচ করে থাকে, এই আইটেম গুলোকেও প্রতিষ্ঠান ক্যাপিটাল বাজেটিং এ ইনক্লুড করতে পারে। কারণটা কি? কারণ ইনিশিয়ালি এই ইনভেস্টমেন্টই বলবো, কারণ যেহেতু ক্যাপিটাল বাজেটিং এর যে ফিউচারের যে একটা ইন্টারেস্ট বা একটা আর্নিংস এর ব্যাপার থাকে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু তাই। যেমন প্রতিষ্ঠান যখন R&D তে যেই অ্যামাউন্টটা ফিক্স করে বা যেটা তারা খরচ করে, এটার কিন্তু রেজাল্ট ইন ফিউচার তারা পাবে। ঠিক সেম ভাবে প্রতিষ্ঠানের যে ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোনো পলিসি বা কোনো ক্যাম্পেইন পলিসি যদি হয়, এটা কিন্তু এরকম না ব্যাপারটা যে তোমার একটা নির্দিষ্ট সময়ের জন্য এটার ইফেক্টটা। সো লং রানে প্রতিষ্ঠান এই ধরনের পলিসি থেকে বেনিফিটেড হতে পারে। সুতরাং এগুলোকেও একটা প্রতিষ্ঠান তাদের ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের ভেতর ইনক্লুড করে থাকে। তো এই পর্যন্ত বেসিক্যালি লাস্ট ক্লাসে ছিল। তো আজকে আমরা দেখব যে ইম্পর্টেন্স অফ ইনভেস্টমেন্ট ডিসিশন। একটা প্রতিষ্ঠানের জন্য ক্যাপিটাল বাজেটিংটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কেন এটা আসলে এতটা সিগনিফিকেন্ট একটা প্রতিষ্ঠানের জন্য। তো প্রথমেই দেখো, গ্রোথ পয়েন্টে যদি সহজ করে বলি, এখানে যেই ডেফিনেশন বলো বা ইলাবোরেশন যেটা বলা আছে, যে একটা অর্গানাইজেশনের ফিউচার গ্রোথের জন্য ক্যাপিটাল বাজেটিং ডিসিশনটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। অবশ্যই একটা প্রতিষ্ঠানের ফিউচার গ্রোথের জন্য তাকে লং টার্মে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। এখন তাহলে কতটুকু ইনভেস্টমেন্ট করবে? এমন যদি হয় একটা প্রতিষ্ঠান খুব হিউজ, তারা লং টার্মে ইনভেস্টমেন্ট করে ফেলেছে, মানে কি তাদের আসলে কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট অপারেটিং এক্সপেন্স গুলো মিট আপ করার অ্যাবিলিটি তাদের একদম নাই, তারা সবকিছু ব্লক করে ফেলেছে তাদের লং টার্ম ইনভেস্টমেন্টে। এরকম যদি হয়, আবার দেখা গেল যে কোনো প্রতিষ্ঠানের আসলে কোনো ইনভেস্টমেন্টই নাই ফিউচারে। তো দুটা সিচুয়েশনই, মানে আমি যদি একটাকে এক্সেসিভ ইনভেস্টমেন্ট বলি আর একটাকে যদি আমি ইনঅ্যাডুকুয়েট ইনভেস্টমেন্ট বলি, তাহলে দুটা সিচুয়েশনের কোনো সিচুয়েশনই কিন্তু একটা অর্গানাইজেশনের জন্য বা অর্গানাইজেশনের ফিউচারের জন্য ভালো না। কেন ভালো না? কারণ এক্সেসিভ যদি কোনো প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করে ফেলে, তাহলে ওই যে বললাম যে একে তো তার আসলে কারেন্ট সিচুয়েশন হ্যান্ডেল করার মতন সিচুয়েশন তার থাকবে না, তার লিকুইডিটি ক্রাইসিস হবে, যে আমার কারেন্ট অপারেটিং কস্ট গুলোকে মিট আপ করার অ্যাবিলিটি তাদের নাই। এটা একটা ব্যাপার হতে পারে। আরেকটা হতে পারে যে খুব হিউজ ইনভেস্টমেন্ট করা হলে প্রতিষ্ঠানের কিছু এক্সট্রা অপারেটিং কস্ট হতে পারে, যেটার এক্সাম্পল হিসেবে বলছিলাম, গতকালকেও বলেছি ক্লাসে এক্সাম্পলটা, যে একটা মেশিনারি কিনে আনা হলো, প্রতিষ্ঠান নিয়ে আসলো কোনো মেশিনারি বা ইকুইপমেন্ট, তো সেটা কিনে আনার কিছুদিন পরে মার্কেটে আরেকটা অ্যাডভান্স টেকনোলজি লোয়ার প্রাইসের একটা ইকুইপমেন্ট চলে আসছে। তো ডেফিনেটলি প্রতিষ্ঠান ওইটাই প্রেফার করবে, ওইটাই পারচেস করবে। এখন পারচেস করা হলে যে প্রিভিয়াস ওয়ানটা আছে, পুরাতন যে ইকুইপমেন্টটা আছে, তো এটার তো আসলে কিছু অপারেটিং কস্ট বা মেইনটেনেন্স কস্ট প্রতিষ্ঠানের আসলে বিয়ার করতে হবে। তো আপ টু দ্য সেল, মানে যতক্ষণ ওটা সেল না করে দেয়া হচ্ছে, তো তাহলে ওই প্রতিষ্ঠানের জন্য তো তাহলে অপারেটিং কস্টটা তখন ডেফিনেটলি ইনক্রিজ করবে। আর ইনঅ্যাডুকুয়েট ইনভেস্টমেন্ট আবার এই মানে দিক থেকে ভালো না, যে আসলে অর্গানাইজেশনকে মার্কেটে তার কম্পিটিটিভ ফার্মগুলোর সাথে কম্পিট করার জন্য তার আসলে একটা মিনিমাম লেভেল অফ ইনভেস্টমেন্ট তার থাকতেই হবে। এখন তাহলে তুমি কিভাবে বলবে যে একটা প্রতিষ্ঠানের জন্য আমি কোন অ্যামাউন্টটাকে বলবো যে একটা স্ট্যান্ডার্ড লেভেল তাদের জন্য, ইট শুড বি দ্য স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট? এটা আমি কিভাবে ফিক্সড করব? একটা প্রতিষ্ঠান এই অ্যামাউন্টটা কিভাবে ফিক্সড করবে? এই ডিসিশনটা ফিক্সড করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের বেশ কিছু মানে সিচুয়েশনের উপর অ্যাকচুয়ালি তাদেরকে ফোকাস করতে হবে। কি ধরনের সিচুয়েশন? একটা হচ্ছে যে প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল সিচুয়েশন বা ক্যাপাবিলিটিটা কিরকম, তাদের লং টার্মে কি পরিমাণ অ্যাসেট আছে, তাদের শর্ট টার্মে কি পরিমাণ অ্যাসেট আছে, এই ব্যাপারগুলোর সাথে তাদের ফান্ডিং কেমন,
তারা যে লং টার্মে ইনভেস্টমেন্ট করবে, ডেফিনেটলি তো আমার একটা ফান্ড দরকার, যে পয়েন্টে একটু পরেই আছে। তো ফান্ড গুলো তারা কিভাবে রেইজ করবে? এটা কি তারা ইন্টারনালি ম্যানেজ করবে, বা তারা বাইরে থেকে লোন নিবে কোথাও থেকে? সো এগুলোর উপর বেস করেই একটা অর্গানাইজেশন তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড লেভেল অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ডিটারমিন করে থাকে। আচ্ছা, এরপরে বুঝতে পেরেছো পয়েন্টটা, গ্রোথ? হ্যাঁ, আমাকে একটু রেসপন্স করো, তাহলে ধরো আমি নেক্সট পয়েন্টটাতে যাব। আবার জি তোমরা ম্যাডাম, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওকে, তাহলে আমরা চলে যাই। কারণ এখানে আসলে ব্যাপারটা কি, যে তোমার জাস্ট মেইন পয়েন্টস গুলোকে ফোকাস করা হয়েছে। আমি যতটা ডিটেলস বলছি, পয়েন্টস গুলো কিন্তু আসলে ওভাবে অত ডিটেলস নেই। সো এই জন্য আমি চেষ্টা করছি যে যাতে তোমরা বুঝতে পারো, সেটাই। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা মুভ করছি, রিস্ক। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ফার্স্টের পয়েন্টে আমরা দেখে আসলাম যে গ্রোথের জন্য একটা অর্গানাইজেশনের ক্যাপিটাল বাজেটিং ইজ ইম্পর্টেন্ট। বাট এই গ্রোথের জন্য ইম্পর্টেন্ট, ওকে, বাট একটা অর্গানাইজেশনের ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের মধ্যে হিউজ রিস্ক ফ্যাক্টর থাকে, যে আমি যে শুধু ইনভেস্টমেন্ট করে ফেলবো লং টার্মের জন্য, কারণ ফিউচার পিরিয়ডটা তো টোটালি আনসার্টেন। হ্যাঁ, যে কোনো ধরনের কোন ইকোনমিক ক্রাইসিস, কোন পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জের কারণে আসলে বিভিন্ন রিস্ক আসলে ইন ফিউচার এখানে অ্যাড হতে পারে, যাতে করে আমার ফিউচার আর্নিংসটা ফ্লাকচুয়েট করতে পারে। একটু আগেই দেখো, শুধু রিস্ক ফ্যাক্টরের মধ্যে যে ইকোনমিক এবং পলিটিক্যাল ব্যাপারটা থাকবে তাও না, লাস্টে যে পয়েন্ট আছে দেখো, কমপ্লেক্সিটি, এটার ভেতরেও বেশ কিছু পয়েন্টস আছে। যে আমি যদি বলি পলিটিক্যাল এবং ইকোনমিক ফ্যাক্টর ছাড়াও আসলে এখানে টেকনোলজিক্যাল ফোর্সেসেরও অনেক ইম্প্যাক্ট থাকতে পারে। সেটা কিরকম ভাবে, যে এই যে গ্রোথ পয়েন্টটাতে একটা পয়েন্টস বলছিলাম যে তোমার অ্যাডভান্স টেকনোলজির একটা মেশিনারি চলে আসছে মার্কেটে। তো মার্কেটে চলে আসার কারণে যে অর্গানাইজেশনের আসলে অপারেটিং এক্সপেন্সটা বেড়ে গেল, এটা তো আসলে একটা প্রতিষ্ঠানের জন্য রিস্ক। শুধু তাই না, তুমি এভাবে চিন্তা করো যে তুমি কোথাও ইনভেস্টমেন্ট করেছিলে এবং তোমাকে বলা হয়েছিল যে তুমি ইয়ারলি সাপোজ তুমি 10% করে তোমাকে ইন্টারেস্ট দেয়া হবে। তো এখন দেখা গেল ইকোনমিতে যে কোনো একটা ড্রাস্টিক্যাল চেঞ্জের কারণে, বা সেটা পলিটিক্যাল রিজনে কোনো একটা চেঞ্জের কারণে আর্নিংসটা 10 থেকে আমার 8%-এ চলে আসলো। এখন এখানে কিন্তু তোমার কিছু করার নেই, কারণ সিচুয়েশন গুলো এরকম বা রিস্ক ফ্যাক্টর গুলো এরকম যে এগুলোকে আসলে খুব বেশি চেঞ্জ করার কোনো অপশন নাই। সো এই ধরনের চেঞ্জ গুলোকে মেনেই, অ্যাডজাস্ট করেই অ্যাকচুয়ালি অর্গানাইজেশনকে তাদের প্ল্যান গুলো তৈরি করতে হয়, বা ওভাবেই তাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। এখানে দেখো একটা কথা বলা আছে যে if the adoption of an investment increases average gain but causes frequent fluctuations in its earnings, মানে এটাই বোঝানো হয়েছে যে ইনভেস্টমেন্ট ডিসিশনটা ডেফিনেটলি একটা অর্গানাইজেশনের ফিউচার গেইনকে বা ফিউচার আর্নিংসটাকে ইনক্রিজ করবে, ইটস ওকে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু যে কোনো কারণে বা যে কোনো রিজনে এই আর্নিংসটা বা এই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি ফ্লাকচুয়েট করতে পারে। ওই যে এক্সাম্পল হিসেবে আমি যে ফ্যাক্টর গুলোর কথা বললাম, যে মেবি ফর সাম পলিটিক্যাল রিজন, ইকোনমিক রিজন, টেকনোলজিক্যাল চেঞ্জ হতে পারে। আচ্ছা, দেন নাম্বার 3 পয়েন্টসে চলে আসি, দ্যাট ইজ ফান্ডিং। আচ্ছা, ফান্ডিংটা কি? আমার কোথাও ইনভেস্টমেন্ট করতে হলে ডেফিনেটলি আমার একটা ফান্ড থাকতে হবে একটা অর্গানাইজেশনে। ফান্ড ছাড়া কিভাবে তুমি লং রানে ইনভেস্ট করবে, বা একটা প্রতিষ্ঠান কিভাবে ইনভেস্ট করবে? এখন তুমি যদি তোমার মানে পার্সোনাল দিক থেকেও চিন্তা করো যে ব্যাংকে যে আমি টাকাটা রাখবো, আমার তো আসলে একটা অ্যামাউন্ট আমার থাকতে হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ঠিক সেম। প্রতিষ্ঠান যখন লং টার্মের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের চিন্তা করে, তখন কিন্তু আসলে তার অ্যামাউন্টটা কোত্থেকে আসলে রেইজ করবে? আমি যে অ্যামাউন্টটা চাচ্ছি, তাহলে সেটা রেইজ করার জন্য মেইনলি একটা অর্গানাইজেশনের দুইটা সোর্স থাকে, একটা হচ্ছে ইন্টারনাল সোর্স আর একটা হচ্ছে এক্সটার্নাল সোর্স। তুমি দেখো এই পয়েন্টের একদম লাস্টের দুটো ওয়ার্ড যদি দেখি, carefully and make an advance arrangement for procuring finances internally or externally, তার মানে বলা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের ফান্ড রেজ করার জন্য তার অপশন হচ্ছে দুটা,
whether from internal source and the other one is external source. প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যদি কোনো ফান্ড থেকে থাকে আর যদি কোনো এক্সটার্নাল ফান্ড থেকে থাকে, তাহলে ইন্টারনাল ফান্ড আমরা কোনগুলোকে বলবো একটা অর্গানাইজেশনের জন্য, অথবা আমি এক্সটার্নাল ফান্ড কোনগুলোকে বলবো। তো ইন্টারনাল ফান্ডটা হচ্ছে মেইনলি শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল যেটাকে বলি, তার মানে প্রতিষ্ঠান শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার সেল করে যে অ্যামাউন্টটা রেজ করে, দ্যাট ইজ কল্ড শেয়ার ক্যাপিটাল। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইন্টারনাল ফান্ড, এটা একটা। তাহলে এক্সটার্নাল ফান্ড কি? এক্সটার্নাল ফান্ডটা হচ্ছে যে আমি যদি আদার দেন শেয়ার ক্যাপিটাল অন্য কোনো সোর্স থেকে অ্যামাউন্ট আমি গ্যাদার করার চেষ্টা করি বা রেজ করার চেষ্টা করি, সেটা কি হতে পারে? যে আমি যদি কোনো ডিবেঞ্চার ইস্যু করি, নাম্বার ওয়ান, অথবা আমি যদি কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল অর্গানাইজেশন থেকে লোন নিই। তো এই দুইটা মেইন সোর্স থেকে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠান তাদের ক্যাপিটাল বাজেটিং এর জন্য যে ফান্ডিংটা সেটা রেজ করার চেষ্টা করে। ইন্টারনালি হতে পারে, এক্সটার্নালি হতে পারে। আচ্ছা, এরপরে চলে যাই নেক্সট পয়েন্টে, ইরিভার্সিবিলিটি। ইরিভার্সিবিলিটি টার্মসটা কি? এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? দেখো, প্রথমেই ওই ইয়েলো পোর্শনটুকু যদি আমি একটু হাইলাইট করি, যে মোস্ট ইনভেস্টমেন্ট ডিসিশন আর ইরিভার্সিবল. It is difficult to find a market for such capital items. Once they have been acquired, the firm will incur heavy losses if such assets are scrapped. এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আসলে ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো যখন তুমি একবার করে ফেলো, তখন এই পুরো অ্যামাউন্টটা আসলে একটা অর্গানাইজেশনের জন্য আর রিকভার করা সম্ভব হয় না। এটা আসলে কিছুটা ভ্যালু আসলে স্ক্র্যাপ হয়ে যায়, কমে যায়, লস হয়ে যায়। সেটা কিভাবে? দুইটা এক্সাম্পল বলছি, খেয়াল করো। প্রথমটা হচ্ছে ওই গ্রোথের পয়েন্টটার সাথে যদি আমি রিলেট করে বলি যে আমার একটা টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে আমাকে আরেকটা মেশিনারির দিকে আমাকে মুভ করতে হয়েছে আমার অর্গানাইজেশনে, তাহলে প্রথম ইকুইপমেন্টটাতে আমি দেখলাম যে আমার অপারেটিং কস্ট তো বেড়ে যাচ্ছে, আমি এখন এটাকে কি করতে পারি? আমি এটাকে সেল করে দিতে পারি মার্কেটে, যে প্রতি বছর বা মান্থলি আমাকে বেশ কিছু অপারেটিং কস্ট এটাতে প্রতিষ্ঠানের ব্যয় করতে হচ্ছে কিছু অ্যামাউন্ট। তাহলে তুমি যখন এটা সেল করবে নর্মালি মার্কেটে, তখন কি কখনোই তুমি তোমার অরিজিনাল কস্টটা রিকভার করতে পারবে? নর্মালি আর হয় না। তো ওখানে তোমার তো আসলে যে ইনভেস্টমেন্টটা তুমি করেছিলে, এখান থেকে তো আসলে তুমি পুরো অ্যামাউন্ট আর ব্যাক করতে পারছো না। এটা একটা। আরেকটা হতে পারে এরকম যে অনেক সময় আমরা ব্যাংকে যখন টাকা রাখি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে, ধরো তুমি 5 বছরের জন্য একটা এফডিআর করলে, যে কোনো কারণে সেটা পার্সোনালিও হতে পারে, অর্গানাইজেশনের জন্যও হতে পারে, যে আসলে 1 বছর বা 2 বছরের পর কোনো কারণে মনে হলো যে না, আমার আসলে আমার ইনভেস্টমেন্ট আমার কোনো কারণে দরকার, সো আমি ওটা আসলে ওটার ম্যাচুরিটি পিরিয়ডের আগে ওটা আমি ড্র করে ফেলতে চাচ্ছি। তখন কিন্তু তোমাকে আর তোমার ফুল প্রিন্সিপাল অ্যামাউন্টটা তুমি পাবে না। ফর এক্সাম্পল, যদি তোমার এফডিআরটা 5 লাখ টাকার জন্য হয়, তখন দেখবে তোমার ইন্টারেস্ট ডিডাক্ট করে, ট্যাক্স ডিডাক্ট করে যে অ্যামাউন্টটা তুমি পাচ্ছ, এটা আসলে 5 লাখ থেকে কম। তাহলে যে এখানে তোমার কিছু অ্যামাউন্ট দেখো কমে যাচ্ছে তোমার অরিজিনাল ইনভেস্টমেন্টটা থেকে। ওইটাই বলা হচ্ছে যে একদম পুরো অ্যামাউন্টটাই যে আবার ব্যাক করবে কোনো কারণে, এটা আসলে ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমেই হয় না। আর লাস্টের পয়েন্ট আর বলবো না, কারণ এটা অলরেডি বলে ফেলেছি যে কমপ্লেক্স কেন, কারণ বিভিন্ন সিচুয়েশন বা কিছু ফ্যাক্টরস থাকার জন্য, এক্সিস্ট করার জন্য ক্যাপিটাল বাজেটিং ডিসিশন ইজ এ ভেরি কমপ্লেক্স ডিসিশন ফর অ্যান অর্গানাইজেশন। এখানে ওই রিজন গুলোই রিপিট করা হয়েছে। দেখো, পলিটিক্যাল রিজনের জন্য, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল ফোর্স, এই ব্যাপারগুলো আসলে ক্যাপিটাল বাজেটিং ডিসিশনটাকে যে কোনো সময় আসলে ইনফ্লুয়েন্স করতে পারে, এবং এই ফ্যাক্টরগুলোর কারণে যে কোনো সময় কোনো আনসার্টেইন চেঞ্জ চলে আসতে পারে প্রতিষ্ঠানের ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের ক্ষেত্রে। এটাই বলা হয়েছে। এরপরে চলে যাই টাইপস অফ ইনভেস্টমেন্ট ডিসিশন। দেখো, একটা প্রতিষ্ঠানের ক্যাপিটাল বাজেটিং ডিসিশন গুলোর কি কি টাইপ হতে পারে, বা আসলে কোন কোন ওয়েতে করতে পারে একটা অর্গানাইজেশন এই ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো। এখানে 3টা টাইপের কথা বলা হয়েছে। একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট, নাম্বার 2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট, আর নাম্বার 3 হচ্ছে কন্টিনজেন্ট ইনভেস্টমেন্ট। তো
তো এই মেইন তিনটা ক্যাটাগরিতেই একটা অর্গানাইজেশন নর্মালি ইনভেস্টমেন্ট করে থাকে। তাহলে আমরা এখন দেখবো যে আসলে কোন ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো কিরকম বা তার স্পেসিফিক ক্রাইটেরিয়া গুলো কি কি। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট ডিসিশনে দেখো বলা হচ্ছে যে ইফ ওয়ান ইনভেস্টমেন্ট ডিসিশন ইজ আন্ডারটেকেন অ্যানাদার উইল হ্যাভ টু বি এক্সক্লুডেড। এখানে আসলে অর্গানাইজেশন যদি একটা ডিসিশন অ্যাকচুয়ালি একসেপ্ট করে ফেলে তাদের আসলে সেকেন্ড কোনো ডিসিশনে যাবার আর কোনো অপশন থাকে না। এরপরে আবার বলা হয়েছে যে দিস মে বি কজড বাই ইদার কন্ট্রাকচুয়াল লিমিটেশন অর বাই ল্যাক অফ সাফিসিয়েন্ট ফান্ড। এখন এটা না হবার পেছনে যে রিজন গুলো তার মধ্যে একটা হতে পারে যে অর্গানাইজেশনের যদি কোনো কন্ট্রাকচুয়াল লিমিটেশন থেকে থাকে অথবা ল্যাক অফ সাফিসিয়েন্ট ফান্ড, যে তাদের আসলে আর কোনো ফান্ড নাই। এক্সাম্পলে বলা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ $10,000 টু ইনভেস্ট অ্যান্ড ইউ ইনভেস্ট ইন এ বন্ড। একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইনভেস্ট করার জন্য $10,000 ছিল এভেলেবল ফান্ড, তো ওই ফান্ডটা দিয়ে তারা একটা বন্ড পারচেস করে ফেলেছে। তো তাদের আসলে এই সিচুয়েশনে ল্যাক অফ সাফিসিয়েন্ট ফান্ডের কারণে তারা আর সেকেন্ড কোনো ইনভেস্টমেন্ট ডিসিশনে মুভ করতে পারছে না। তো এটাকেই বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট ডিসিশন। দেন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ক্যাটাগরিতে, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট ডিসিশন। ম্যাম কন্ট্রাকচুয়াল লিমিটেশনটা কি? কন্ট্রাকচুয়াল লিমিটেশনটা এরকম যে কোনো একটা ইনভেস্টমেন্ট ডিসিশন যদি এরকম হয় যে আসলে তোমার কিছু লিগাল মানে ব্যারিয়ার্স যদি থাকে যে ওই টাইম পিরিয়ডের মধ্যে অর্গানাইজেশন আসলে সেম টাইপের কোনো ইনভেস্টমেন্ট ডিসিশনে যেতে পারবে না, বা এই ধরনের প্রত্যেকটা ইনভেস্টমেন্ট ডিসিশনে তো কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, তো কোনোটাই যদি ওরকম কোনো ব্যারিয়ার্স বা কোনো রুলস থাকে তো যে কারণে আসলে তাদের পক্ষে হয়তো এট দ্য সেম টাইম অন্য কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন যদি স্টার্ট করা না পসিবল হয়, যদি এরকম কোনো কিছু থাকে, এটাই আর কি। আচ্ছা, এরপরে ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে জাস্ট অপোজিট। এখানে আসলে তোমার দুইটা ইনভেস্টমেন্ট ডিসিশন আসলে বলা হচ্ছে যে ডু নট কম্পিট উইথ ইচ আদার। এ প্রজেক্ট হুজ অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন অফ আদার প্রজেক্ট। এখানে আসলে একটার সাথে তোমার আরেকটার কোনো রিলেশন নাই। একটা প্রজেক্ট বা ডিসিশনের মানে অ্যাকসেপ্টেন্স বা রিজেকশনের সাথে অন্য ডিসিশন গুলো আসলে ইন্ডিপেন্ডেন্ট। তোমাদের কারো মাইক্রোফোনটা মনে হয় অন আছে, একটু মিউট করে দিও। তো লাস্ট ওয়ান চলে যাই কন্টিনজেন্টে। কন্টিনজেন্ট আবার এই দুটো থেকে একটু ডিফারেন্ট। কন্টিনজেন্টটা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যে these are called dependent। আমরা কিন্তু প্রিভিয়াস ওয়ানটাকে বলে আসলাম ইন্ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে সেকেন্ড ওয়ানে যেমন তোমার দুটো একটা একটার সাথে আসলে একসেপ্ট বা রিজেক্ট করার ক্ষেত্রে সেকেন্ড ওয়ানের কোনো রিলেশন নেই, এখানে রিলেশন আছে। কিভাবে? তুমি যদি এখানে এক ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন একসেপ্ট করো, অটোমেটিক্যালি ওটার সাথে রিলেটেড কিছু প্রোডাক্ট চলে আসবে যেগুলোকে আসলে প্রতিষ্ঠানের স্কিপ করার কোনো উপায় নেই, করতেই হবে। সেটা কিরকম? এখানে বলা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান যদি খুব রিমোট কোনো প্লেসে একটা ইনভেস্টমেন্ট বা একটা ইন্ডাস্ট্রি বা একটা অর্গানাইজেশন স্টার্ট করে, তাহলে ওটার সাথে আমাকে ইনফ্রাস্ট্রাকচারাল রিলেটেড কিছু প্রজেক্টে আমাকে ইনভেস্টমেন্ট করতেই হবে। আমার ওখানে ওয়ার্কার বা যারা আমার লেবার থাকবে, যারা কাজ করবে, তাদের আমাকে একটা মিনিমাম ফ্যাসিলিটি প্রোভাইড করতে হবে। সেখানে আমার রোডস, আমার হসপিটালস, আমার স্কুল, এরকম কিছু সেক্টরে আসলে আমাকে ইনভেস্টমেন্ট করতেই হবে। এগুলো স্কিপ করার আর প্রতিষ্ঠানের কোনো অপশন থাকে না, করতেই হয়। তো এইগুলোকে কন্টিনজেন্ট ইনভেস্টমেন্ট ডিসিশন বলা যায়। এরপরে পয়েন্টটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া। আচ্ছা, ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া হচ্ছে এখন ইনভেস্টমেন্ট করার আগে তো আসলে একটা প্রতিষ্ঠান অনেক ফিজিবিলিটি টেস্ট করে, যে চাইলেই তো আর হুট করে একটা বিগ অ্যামাউন্ট আমি কোথাও ইনভেস্টমেন্ট করতে পারি না। এজন্য প্রচুর আসলে মানে ফিজিবিলিটি স্টাডি করার দরকার হয় প্রজেক্ট গুলোতে যেভাবে কাজ করা হয়। তো সেখানে ইনভেস্টমেন্ট কি ইভ্যালুয়েট করার জন্য দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ক্রাইটেরিয়া, বা এটাকে শর্ট ফর্মে ডিসিএফ ক্রাইটেরিয়া বলে, বাট এটাকে টাইম অ্যাডজাস্টেড টেকনিকও বলা হয়। আরেকটা হচ্ছে
নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ক্রাইটেরিয়া, একটা ডিসকাউন্টেড আর একটা নন ডিসকাউন্টেড। তো এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, দেখো প্রথম ক্রাইটেরিয়ার পাশে অবলিক দিয়ে টাইম কথাটা বলা আছে, সেকেন্ড ওয়ান কিন্তু কিছু নাই। তার মানে তোমার প্রথম ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়ায় টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করব, যে সময়ের যে একটা মূল্য আছে, এই ব্যাপারটা আসলে ডিসিএফ অ্যাপ্রোচে আসলে কনসিডার করা হয়। আর সেকেন্ড ওয়ানটাতে আসলে টাইমের ভ্যালু এই ব্যাপারটাকে আসলে ওইভাবে ক্যালকুলেশনে কনসিডার করা হয় না। তাহলে কিভাবে টাইম ভ্যালু অফ মানিটা আমরা কনসিডার করব, আবার নন ডিসকাউন্টেড কেন বা কিভাবে আসলে ওইটাকে আমরা স্কিপ করে যাই, আমরা ক্যালকুলেশন করি না, ওগুলোই আসলে ডিটেলস দেখবো। আচ্ছা, তো নেক্সট ক্লাসে তোমাদের এই ডিসিএফ অ্যাপ্রোচ থেকে, ফিচার্স অফ ডিসিএফ অ্যাপ্রোচ থেকে শুরু হবে। আর নেক্সট উইকে মানে যদি ইনশাল্লাহ তোমাদের সাথে আমার 2টা ক্লাস হয়, তাহলে হোপফুলি শেষ হয়ে যাবে। আর না হলে তারপরের উইকে ইনশাল্লাহ অবশ্যই, কারণ এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তো যার কারণে 2টা ক্লাস বা 3টা ক্লাস একটু আমি তোমাদের কাছ থেকে ব্রেক। তো ইনশাল্লাহ নেক্সট উইক, আর না হলে হয়তো তারপরের উইকে। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, কিন্তু তোমরা কেউ এখন ক্লাস লিভ করবে না, কারণ একটা অ্যানাউন্সমেন্ট আছে। তাহলে আজকে তোমাদের দেখালাম ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন পর্যন্ত। আচ্ছা, ফিচার্স নেক্সট ক্লাস থেকে শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু বলো তো। জি ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি এইখানে মানে টোটাল আর কি 158 তোমরা আছো। এখন আমি যে কথাগুলো বলবো এগুলো একটু কেয়ারফুলি শুনবে। গতকালকের ক্লাসে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কথা বলেছিলাম, যে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিব। তার আগে আমাকে একটু বলো তো, যে সাবরিনা ম্যাডামের সাথে কি তোমাদের অলরেডি 2টা মানে বোথ ক্লাস টেস্ট বা অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেছে? জি ম্যাডাম। আচ্ছা, না মানে একটা কালকে শেষ হবে হয়েছে, আর আরেকটা কি। কালকে। সেটা কি ক্লাস টেস্ট? জি জি ম্যাডাম, ম্যাডাম। দুইটাই ক্লাস টেস্ট। আচ্ছা আচ্ছা, এখন তোমাদের সাথে তো আমার আসলে একটা ক্লাস টেস্ট আর একটা অ্যাসাইনমেন্ট হয়েছে। হ্যাঁ, এখন আমি তো আসলে মানে ট্রিটমেন্ট পারপাসে তো আমি দেশের বাইরে আছি। তো এখন আমার মানে ডক্টরের সাজেশন অনুযায়ী যেটা, যে আমাকে হয়তো এপ্রিলের লাস্ট পর্যন্তই আমাকে আসলে থাকতে হবে এখানে। তো এখন তোমাদের 25 তারিখ পর্যন্ত যদি ক্লাস হয়, এটার মানে ফেব্রুয়ারি 25 তারিখ পর্যন্ত তো তোমাদের ক্লাস। তারপরে ধরো তোমাদের টার্ম ফাইনাল পরীক্ষা যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি মিড অফ মার্চ থেকেও শুরু হয়, তাহলে তারপরের 1 মাস ধরে রাখি যে মিড অফ এপ্রিলের মধ্যে তোমাদের টার্ম ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে আর কি। তো এখন যেটা হয়েছে যে এর মাঝখানে আসলে আমার তো, যেহেতু আমি আর ব্যাক করতে পারছি না এপ্রিলের আগে, যেহেতু টাইমটা আসলে একটু আনসার্টেইন আমার জন্য, এই জন্য তোমাদের যে আমি ক্লাস টেস্ট 1টা নিয়েছিলাম, এটা আসলে আমি স্ক্রিপ্ট গুলো আসলে চেক করতে পারবো কিনা, এই জন্যই আমি বেসিক্যালি আসলে চাচ্ছিলাম যে তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, যে আমার 2টো হয়ে গেল যদি আরেকটা অ্যাসাইনমেন্ট নেই, কারণ ইন কেস যদি ওটা আমি চেক না করতে পারি ফিরে, তো সেই জন্যই বেসিক্যালি আমি চাচ্ছি যে তোমাদের আরেকটা খুব ছোট একটা অ্যাসাইনমেন্ট, যেটা কালকেও আমি ক্লাসে বলেছিলাম, দিতে যাচ্ছি। ঠিক আছে, তো এটা যদি দাও তাহলে আমার মনে হয় ভালোই হবে। আর চেষ্টা করো এটা যাতে কেউ মিস না করো আর কি। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে আসলে আমার যেহেতু মানে আসলে যাওয়াটা একটু আমার জন্য অনিশ্চিত হয়ে গেল। ভেবেছিলাম একরকম, কিন্তু আসলে এপ্রিলের আগে হয়তো মুভ করতে পারবো না এখন পর্যন্ত যতটুকু। তো আমি তোমাদের আজকে না হলেও আগামীকালকের ভেতরে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব টিমসে। টাইম হয়তো বা ওইটার 2-4 দিন পরে থাকবে, যেহেতু ছোট আমার ওইটা কনসিডারেশনে থাকবে, যে তোমরা যেহেতু লাস্ট উইক অন্যান্য তোমাদের ল্যাব পেপার ভাইবা কুইজ এগুলো থাকবে, বাট ওইটা দিতে তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে,
এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আজকে কিন্তু তোমাদের এখানে সবাই নাই ক্লাসে, হ্যাঁ অনেকেই, যেটা আমি যদি তোমাদের যদি 190ও ধরি টোটাল, তাহলেও এখন অনেক স্টুডেন্ট অ্যাকচুয়ালি নাই, তো 30 বা 35। তোমাদের কাজ হবে একটু যারা আজকে অ্যাবসেন্ট আছে বা ক্লাসে এখন নাই, তুমি একটু ওভাবে বলে দিও, আমি সিআরদেরকেও স্পেশালি বলবো তোমাদের 3 সেকশনের যারা আছো, যে ওই অ্যাসাইনমেন্টটা যাতে কেউ আসলে মিস না করে, যে দুটো তো দিয়েই দিয়েছি, এটা আসলে আর কি দেওয়ার দরকার নেই। তো এইটা তোমরা একটু সবাই, আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা সাবমিট করে দিও, ঠিক আছে? জি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওইটাই আসলে আমি আর কি গতকালকে আমি আসলে কথাও বলতে আমার একটু কষ্ট হয়, এই জন্য আমি একটু আস্তে আস্তেই কথা বলি। গতকালকে কেন যেন আর ভেবেছিলাম যে বলবো, কিন্তু তারপরে ভাবলাম যে না আজকেই বলবো। তো ঠিক আছে, এটাই আর কি তোমাদের সাথে আমার কথা ছিল। তো ক্লাস ইনশাল্লাহ আবার নেক্সট উইক আর কি তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি আর কি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আর ওই যে যারা আসেনি ক্লাসে বা ইরেগুলার ব্যাচের সাথে যদি সিয়ার, তোমরা শুনতে পাচ্ছ কি? তাহসিন, তারপরে শিবলি এবং ফারহান, তোমরা যদি থেকে থাকো, নাহিদ, হ্যাঁ হ্যাঁ, Yes, ma'am. তোমাদের অন্যান্য যেই ধরো আজকের ক্লাসে ইরেগুলার ব্যাচের কেউ আছে কিনা আমি তো চেক করছি না, তোমরা পারলে একটু তাদেরকেও ইনফরমেশনটা একটু পাস করে দিও, যে ম্যাডামের এই অ্যাসাইনমেন্টটা যাতে সাবমিট করা হয়, ঠিক আছে? ওকে মিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট উইকে আবার কথা হবে। থ্যাংক ইউ। জি ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম।